এক বন্ধু আমাকে জিজ্ঞেস করছে সেন্টেন্সের কয়টি অংশ। আমি বললাম সেন্টেন্স মানে কি সেটাই তো আমি জানি না, তো সেন্টেন্সের আবার কয়টি অংশ। তো আজকে ক্লাস 5-এ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে সেন্টেন্সের অর্থ কি, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি কি, কিভাবে সেন্টেন্স চেনা যায়, তাছাড়া সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, সেন্টেন্স সেন্টেন্সের অর্থ হলো বাক্য। সেন্টেন্সের অর্থ বাক্য। তো সেন্টেন্স কাকে বলে? তো দেখুন, একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। একাধিক, একের অধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। তো দেখুন, যেমন আমি বলছি আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমার মনের কথা বলছি, আমি একজন ছাত্র, সম্পূর্ণরূপে মনের ভাবটা আমি প্রকাশ করলাম। পরবর্তী দেখুন, হোয়াট ইজ ইউর নেম, আমি বললাম হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে তার কাছে প্রকাশ করলাম। আর সম্পূর্ণরূপে প্রকাশ করা হলে সেটি হবে সেন্টেন্স। তাহলে এটিও সেন্টেন্স, এটিও সেন্টেন্স। পরবর্তীতে দেখুন, ওপেন দ্য ডোর, এই দরজাটি খোলো। আমি বললাম যে এই দরজাটি খোলো, মনের ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ করছি, এই দরজাটি খোলো, তাহলে এটিও সেন্টেন্স। পরবর্তীতে দেখুন, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, তুমি সুখী হও। আমার মনের কথাটা বলছি সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে, এটিও সেন্টেন্স। হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, এটি কি সুন্দর একটি বাগান, কি সুন্দর বাগানটি। তো আমার মনের যে আবেগ, যে উচ্ছ্বাস, সেটা আমি প্রকাশ করছি, তো এটিও একটি সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্স মানে হলো ওয়ার্ড প্লাস ওয়ার্ড। তো সেন্টেন্স মানে হচ্ছে, এই সেন্টেন্স মানে হচ্ছে, সেন্টেন্স মানে হলো, এখানে দেখুন ওয়ার্ড প্লাস ওয়ার্ড সমান সেন্টেন্স। তাহলে ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে সেন্টেন্স তৈরি হয়। তো ইংরেজিতে অনেক প্রকারের সেন্টেন্স আছে। তো ইংরেজি সেন্টেন্সগুলোকে মূলত দুইটি ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো, দেখুন, অর্থ অনুসারে সেন্টেন্স, গঠন অনুসারে সেন্টেন্স। অর্থ অনুসারে সেন্টেন্স আর গঠন অনুসারে সেন্টেন্স। তো অর্থ অনুসারে সেন্টেন্সকে পাঁচ প্রকার, অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। আবার গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। গঠন অনুসারে সেন্টেন্স হলো 3 প্রকার। তো অর্থ অনুসারে সেন্টেন্স তো 5 প্রকার, তাই না? তো এখন দেখবো আমরা সেই প্রকারগুলো। তো দেখুন, অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। সেই সেন্টেন্সগুলো হলো, সেই প্রকারগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence। তো এই প্রকারগুলোর বাংলা অর্থ আমরা দেখব। তো দেখুন, assertive sentence বর্ণমূলক বাক্য, মানে বর্ণ বোঝাবে। interrogative sentence প্রশ্নবোধক বাক্য, বাক্য মানে প্রশ্ন করা বোঝায়। imperative sentence অনুজ্ঞাবাচক বা আদেশমূলক বাক্য, আদেশ করা বোঝাবে। পরবর্তীতে দেখুন, অবজেক্টিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, মনের ইচ্ছা বা প্রার্থনামূলক
বাক্যটাই হচ্ছে এই অপারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময় সূচক বাক্য, আবেগ সূচক বাক্য, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, এই 5 প্রকারের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁবোধক বাক্য, হ্যাঁবোধক বাক্য, আর এই নেগেটিভ মানে হচ্ছে নাবোধক বাক্য। তো এখন আমরা এই যে গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, এই 3 প্রকার সেন্টেন্স আমরা দেখব। তো দেখুন, গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, তাই না? এই 3 প্রকারগুলো হলো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এরা গঠন অনুসারে এই 3 প্রকার, তাই না? তো সিম্পল সেন্টেন্স মানে হলো সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো জটিল বাক্য এবং কম্পাউন্ড মানে হলো যৌগিক বাক্য। তো এখন আমরা এই যে এই যে এই যে 5 এবং এই 3 8 প্রকার, এই 8 প্রকার সেন্টেন্স কাকে বলে, এর উদাহরণগুলো কি এবং কিভাবে এগুলো চেনা যাবে এবং কিভাবে এগুলো তৈরি করা যাবে তা আমরা এখন দেখব। তাহলে সেন্টেন্সকে আমরা পেয়েছি, মূলত সেন্টেন্স সর্বমোট হচ্ছে 8 প্রকার। যদি বলা হয় যে সেন্টেন্স কত প্রকার, তাহলে সরাসরি বলা যাবে যে সেন্টেন্স 5 প্রকার, কারণ এই অর্থ অনুসারে সেন্টেন্সটাকে প্রাধান্য দেওয়া হয় ইংরেজি গ্রামারে। তো এখন দেখুন অ্যাসার্টিভ সেন্টেন্স, এর অর্থ বর্ণনামূলক বাক্য, তাই না? তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? দেখুন, যে সেন্টেন্স দ্বারা বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বোঝাবে তাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হি ইজ এ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী, তার সম্পর্কে আমি বর্ণনা দিচ্ছি, আর এই বর্ণনা দেওয়া হলে সেটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। পরবর্তী দেখুন, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, আমার সম্পর্কে বর্ণনা দিচ্ছি আমি। তো এই বর্ণনা দেওয়া হলে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার একটি মাত্র উপায়, সেটি হলো সেন্টেন্সের শেষে সর্বদা ফুল স্টপ থাকবে। সেন্টেন্সের শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। ফুল স্টপ থাকলে আমরা সেই সেন্টেন্সটিকে বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সর্বদা একটি স্ট্রাকচার অনুসরণ করে গঠিত হয়। সেই স্ট্রাকচারটা হলো, দেখুন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। তাহলে আমরা এই স্ট্রাকচারটা অনুসরণ করে আমরা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবো, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো দেখুন, আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। তো এখানে আইটা হচ্ছে গিয়া সাবজেক্ট, ইটটা হলো ভার্ব, রাইসটা হলো অবজেক্ট। দেখুন, এই তো সাবজেক্ট, এই তো ভার্ব, এই তো এই এক্সটেনশনের মধ্যে অবজেক্ট থাকে। তো এক্সটেনশন বলতে মূলত বোঝায় অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বকে। ওই সেই অনুযায়ী এই অবজেক্টটা এই এক্সটেনশনের অংশ। তো দেখো, পরবর্তীতে আমরা একটা দেখব যে দা বয় প্লে ফুটবল, দা বয় প্লে ফুটবল। তো এখানে দা বয় হচ্ছে সাবজেক্ট, তো প্রথমে সাবজেক্ট, তারপরে দেখুন প্লাস এই, তো এটা হচ্ছে ভার্ব, এবং এই ফুটবলটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তো এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, তাই না? সেটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ মানে হলো না বোধক বাক্য।
তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা হ্যাবোধক অর্থ প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অন্যভাবে বলতে গেলে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করে না হয় সেটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর নেগেটিভ হলো কোনো কিছু কি অস্বীকার করা হয় বা নাবোধক অর্থ প্রকাশ করা হলে সেটা হবে এই নেগেটিভ সেন্টেন্স। দেখুন আমরা কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার করা যাবে। দেখুন, আই আম এ ফার এম এ আর মার। আই অ্যাম এ ফার্মার, আমি একজন কৃষক। তো আমি আমার সম্পর্কে কি হ্যাবোধক অর্থ প্রকাশ, আমি কৃষক, হ্যাঁ আমি কৃষক, আমি স্বীকার করছি। তো স্বীকার করা বা হ্যাবোধক অর্থ প্রকাশ করলে সেটি হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো দেখুন পরবর্তীতে দেখুন নেগেটিভ সেন্টেন্স। আই অ্যাম নট এ ফার্মার। I am not a farmer. I am not a farmer. আমি কৃষক না, আমি কৃষক না, আমি। তো এখানে দেখুন আমি আমার সম্পর্কে কি অস্বীকার করেছি যে আমি কৃষক না বা নাবোধক অর্থ প্রকাশ করছি। এই অস্বীকার করে নাবোধক অর্থ প্রকাশ করা হলে সেটা হবে নেগেটিভ সেন্টেন্স। পরবর্তীতে দেখুন আই সি হিম। আই সি হিম, আমি তাকে দেখছি। আমি বললাম আমি তাকে দেখছি, মানে কি স্বীকার করছি। আর স্বীকার করা হলে সেটা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভটা কি হবে? এটা এই সেন্টেন্সটি নেগেটিভ হবে এখানে। আই ডু নট সি হিম, আমি তাকে দেখছি না, অস্বীকার করলাম, আমি তাকে দেখছি না। আমি আমি তাকে চিনি, আমি তাকে চিনি না। তো এরকম ভাবে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স হয়ে থাকে। তো পরবর্তী দেখুন ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, তাই না? তো যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। প্রশ্ন করা বোঝালেই সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তারপরে দেখুন হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? তারপরে দেখুন ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? এইগুলো এই তিনটি সেন্টেন্স দ্বারা দেখুন এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে। প্রশ্ন করা বোঝালেই সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার একমাত্র উপায় হলো সেন্টেন্সের শেষে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং শুরুতে WH1 অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এর একটি স্ট্রাকচার অনুসরণ করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। সেই স্ট্রাকচারটা হচ্ছে শুরুতে WH1 অথবা অক্সিলারি ভার্ব এবং পরে সাবজেক্ট এবং বাকি অংশ এবং শেষে থাকবে হলো প্রশ্নবোধক চিহ্ন। তো এই WH ওয়ার্ডটা কি? WH ওয়ার্ডটা হলো হোয়াট, হোয়ার, হুয়েন, হু, হুইচ, হোয়াই, এরকম ভাবে ব্যাকরণে প্রায় 9টি রয়েছে। তারপরে আমরা বললাম যে অক্সিলারি ভার্ব গুলো কি কি? am, is, are, was, were, have, has, had, এগুলো হলো অক্সিলারি ভার্ব। এগুলো কোথায় থাকবে? সেন্টেন্সের শুরুতে থাকবে। আর লাস্টে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। জাস্ট এনাফ। এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে পারি। তো দেখুন এই স্ট্রাকচার অনুযায়ী আমরা মাত্র 2টি উদাহরণ আমরা দেখে ব্যাপারটা পরিষ্কার করে নেব। দেখুন হুইচ, WHICH, হুইচ, PEN, ডু ইউ ওয়ান্ট, WANT। তো এখানে দেখুন বলা হলো যে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। দেখুন এখানে হুইচ, আমি বললাম হুইচ, এটা কোন WH ওয়ার্ড, তাই না? তো এটা দ্বারা শুরু হবে এবং তারপরে দেখুন সাবজেক্ট পেন, তারপরে বাকি অংশ বসবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এখানে বলা হয়েছে যে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন পেনটি চাচ্ছ বা চাও, তাহলে প্রশ্ন করা বোঝাচ্ছে, সেটা হবে ইন্টারভিউ। পরবর্তী আরেকটা উদাহরণ আমরা দেখব। তো দেখুন am I eating rice? Am I eating rice? Am I eating rice? দেখুন এখানে am বসেছে শুরুতে, এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ বসেছে এবং শেষে দেখুন বসে বসে আমি কি ভাত খাই। তো এখানে এটা হলো গিয়া কি প্রশ্নবোধক চিহ্ন। এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স
তারপর তৃতীয় যে প্রকার সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ আদেশমূলক বাক্য। তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি প্রকাশ করা হয় সেটাই হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কি কি দেখো, যেমন রিড দা বুক, বইটি পড়ো, আদেশ করছি, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? আদেশ বোঝাচ্ছে। পরবর্তীতে দেখুন অলওয়েজ স্পিক দা ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। উপদেশ, এটা দ্বারা উপদেশ বোঝাচ্ছে, এই উপদেশ। পরবর্তীতে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন, তো এটা দ্বারা অনুরোধ করা বোঝাচ্ছে। ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না, এটা নিষেধ বোঝাচ্ছে, তাই না? তো এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সর্বদা সর্বদা একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা ফুল স্টপ দিয়ে শেষ হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে না। যেমন এই যে প্রথমেই দেখুন রিড দা বুক, বইটি পড়ো। তো এখানে এই সেন্টেন্সটিতে সাবজেক্ট নেই। আসলে সাবজেক্ট হচ্ছে ইউ, তুমি বইটি পড়ো, কিন্তু এখানে সেটা ইউটা লেখা থাকে না, ইউটা লুকানো থাকে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, সেটা কি কি হয়ে থাকে? লুকানো হয়ে থাকে। তো দেখুন ইম্পারেটিভ সেন্টেন্স এর গঠন করতে বা তৈরি করতে মাত্র 3টি স্ট্রাকচার অনুসরণ করতে হবে। সেই স্ট্রাকচারগুলো হলো, এক নম্বর দেখুন ভার্ব প্লাস এক্সটেনশন। ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন এই এখানে রিড দা বুক লিখছি, আমি এখানে বলতে পারি যে ওপেন দা ডোর, দরজাটি খোলো, তাহলে ওপেনটা ভার্ব। পরবর্তীতে দেখুন আরেকটা বিষয় পরবর্তীতে, যে প্লিজ, কাইন্ডলি, নেভার, অলওয়েজ প্লাস থাকবে ভার্ব এবং এক্সটেনশন। এই যে প্লিজ, কাইন্ডলি, নেভার, অলওয়েজ এগুলো ওয়ার্ডের পরে ভার্ব থাকবে এবং এক্সটেনশন দিয়ে কি ইম্পারেটিভ সেন্টেন্স শেষ হয়। যেমন এখানে আমি লিখছি যে অলওয়েজ স্পিক দা ট্রুথ, সত্য কথা বলো। তারপরে এই তো এই অলওয়েজ দ্বারা দেখুন এই তো তারপরে দেখুন এই যে প্লিজ, এই যে প্লিজ হেল্প মি, এখানে প্লিজ, তারপরে তো এটা ভার্ব, এই যে এটা হলো ভার্ব এবং মি অবজেক্ট, প্লিজ হেল্প মি। তো পরবর্তী দেখুন লেট দিয়ে শুরু হবে, লেট, লেট দিয়ে যদি শুরু হয় তারপরে অবজেক্ট বসে, লেট অবজেক্ট ভার্ব এক্সটেনশন। তো লেট দ্বারা যদি শুরু হয় তাহলে তারপরে অবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব দিয়ে তারপরে ফুল স্টপ দিতে হবে। সেটা কিভাবে দেখুন, লেট মি গো দেয়ার, তাহলে লেট দ্বারা শুরু হয়েছে, এই তো লেট, মিটা হচ্ছে অবজেক্ট, গোটা হচ্ছে ভার্ব, আর এই দেয়ারটা হচ্ছে এক্সটেনশন। তাহলে লেট মি গো দেয়ার। তো চতুর্থ নম্বর দেখুন অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। তো অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বোঝাবে, প্রার্থনা করা বোঝাবে, সেটাই হলো অপটেটিভ সেন্টেন্স। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, আমার ইচ্ছা তুমি দীর্ঘজীবী হও, তুমি বেঁচে থাকো, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, এই যে ইচ্ছা, মনের ইচ্ছাটা প্রকাশ করছি, এটা হলো অপটেটিভ সেন্টেন্স। পরবর্তী দেখুন লং লাইফ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। তো ইচ্ছা প্রকাশ পেলে সেটা হবে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স চেনার একমাত্র উপায় হলো অপটেটিভ সেন্টেন্স সর্বদা মে অথবা লং দ্বারা শুরু হবে, মে অথবা লং দ্বারা শুরু হবে এবং তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবে। যেমন এই তো মে দ্বারা শুরু হয়েছে এবং তারপরে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তারপরে দেখুন এই তো লং দ্বারা লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। অর্থ অনুসারে সেন্টেন্সের সর্বশেষ যে প্রকার অর্থাৎ পঞ্চম প্রকার সেটি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, আশ্চর্যবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ
সুখ, দুঃখ, রাগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ করে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ অর্থাৎ হঠাৎ ঘটে যাওয়া, এই আকস্মিক আবেগ মানে হচ্ছে হঠাৎ ঘটে যাওয়া তীব্র অনুভূতি, সুখ, দুঃখ, রাগ, বিস্ময় মানে অবাক করা বোঝাবে, সেই সেন্টেন্সটাকে বলা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হুররা উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা, খেলাটিতে আমরা জিতে গিয়েছি। তাহলে মনের অনুভূতি প্রকাশ করছে হঠাৎ 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 করে, তাহলে এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। পরবর্তী দেখুন, হাউ ইন্টারেস্টিং এ পোয়েম ইট ইজ। হাউ ইন্টারেস্টিং পোয়েম ইট ইজ, তো কি এটা, এর অর্থ হলো কি কি অসাধারণ কবিতাটি। তাহলে কবিতা শোনার পরে কি কি অসাধারণ কবিতাটি, তো এরকম অবাক হওয়া বোঝালে সেটি হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। লাস্ট একটা দেখুন, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ। বলা হলো কি সুন্দর ছবিটি, একটি ছবি দেখা হয়েছে, দেখেছি, দেখার পর বলছি যে কি সুন্দর ছবিটি, তাহলে অবাক হওয়া বোঝাচ্ছে, তাহলে এটিও হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স এর গঠন নানান বইয়ে নানান ভাবে দেওয়া হয়ে থাকে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স মূলত 3টি স্ট্রাকচার ফলো করে গঠিত হয়। সেই স্ট্রাকচার গুলো দেখুন। 1 নম্বর, হুররা, অ্যালাস, ফি, হোস, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং এক্সটেনশন। তাহলে আমরা যদি এই এই শব্দগুলো অর্থাৎ এক্সক্লেমেশন ওয়ার্ড, এই শব্দগুলো যদি আমরা বসাই, তারপরে আমরা সাবজেক্ট এবং ভার্ব বসাতে হবে এবং বাকি অংশ বসে আমরা ফুল স্টপ দিলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। এইভাবে আমরা তৈরি করতে পারি। যেমন প্রথমটায় আছে, এখানে আছে হলো হুররা, হুররা যে আমি করছি, যেমন হুররা, তারপরে আছে হলো এই তো সাবজেক্ট, এর সাথে সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, তারপরে আছে ভার্ব, এই তো ভার্ব, এবং এই যে এক্সটেনশন, এটা হচ্ছে এক্সটেনশন, তারপরে এই তো ফুল স্টপ, তারপরে এই তো ফুল স্টপ। তো এইভাবে আরো অনেক গঠন করা যায়, সেন্টেন্স গঠন করা যায়। তো আবার বলতে পারি, হুররা, আই আই হ্যাভ গট মাই লস্ট ফোন, কি মজা, আমি আমার হারানো মোবাইলটি ফিরে পেয়েছি। তো এইভাবে প্রচুর সেন্টেন্স তৈরি করা যায়। পরবর্তী স্ট্রাকচারটি দেখুন, হাউ দ্বারা শুরু হবে, তারপরে থাকবে অ্যাডজেক্টিভ, তারপরে এ অথবা অ্যান, এবং তারপরে থাকবে নাউন অথবা প্রোনাউন, আবার নাউন অথবা প্রোনাউন, বিভাগ, এক্সক্লেমেশন মার্ক। দেখুন এই উদাহরণটি এই স্ট্রাকচার অনুযায়ী, যেমন হাউ বসেছে, এখানে হাউ বসানো হয়েছে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, তারপরে এ অথবা অ্যান, এই যে এ এখানে বসেছে, আর অ্যান হলো যে এখানে, এটা যদি প্রথম এখানকার এই নাউনের প্রথম লেটার যদি ভয়েল হয় তাহলে এখানে অ্যান বসবে। তো এখানে এ বসেছে, তারপরে দেখুন নাউন অথবা নাউন অথবা প্রোনাউন, তাহলে এখানে নাউন বসাইছি, এটা হচ্ছে নাউন, তারপরে দেখুন আবার নাউন অথবা, এটা হচ্ছে প্রোনাউন, ইটটা প্রোনাউন, আর এই তো বিভাগ ইজ এবং এক্সক্লেমেশন মার্ক। তো এরকম ভাবে অনেক বহু সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে এই স্ট্রাকচার অনুযায়ী। এবং লাস্টে যে স্ট্রাকচার আছে সেটি দেখুন, হোয়াট দ্বারা শুরু হবে, হোয়াটের পরে এ অথবা অ্যান থাকবে, যেমন এই তো হোয়াট আছে, হোয়াটের পরে অথবা অ্যান, এবং তারপরে অ্যাডজেক্টিভ, নাইস, পিকচার, পিকচারটা হচ্ছে নাউন, পিকচারটা কি এখানে নাউন, ইটটা হচ্ছে প্রোনাউন, ইটটা হচ্ছে বিভাগ, এবং লাস্টে আছে এক্সক্লেমেশন মার্ক। তাছাড়া এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার একমাত্র উপায় হলো সেই সেন্টেন্সটির ভিতরে এক্সক্লেমেশন চিহ্ন, অর্থাৎ আশ্চর্যবোধক এই চিহ্নটা থাকবে। সেটা হয় সেন্টেন্সের মাঝে অথবা শেষে থাকবে। যেমন প্রথমটিতে আছে শুরুতে, এবং পরবর্তী সেন্টেন্সে দেখুন শেষে। অর্থাৎ সেন্টেন্সের ভিতর যদি এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন থাকে, তাহলে সেটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ভিডিওর এই পর্যায়ে গঠন অনুযায়ী সেন্টেন্স এর 3টি প্রকার সমূহ সম্পর্কে আমরা জানব। দেখুন, সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য। যে সেন্টেন্স এ একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। ফাইনাইট ভার্ব মানে
বাক্যে যে ভার্বটা নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করে তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। যেমন দেখুন, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। তো এখানে দেখুন এই প্লেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ খেলে কি খেলে, ফুটবল খেলে, অর্থটা পরিপূর্ণ ভাবে প্রকাশ পেয়েছে, তাই এটা হচ্ছে প্লেটা হচ্ছে ফাইনাইট। পরবর্তী দেখুন, আই ইট বানানা, আমি বানানা খাই। তাহলে এখানে এই ইট এই ভার্বটার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে খাওয়া। তাহলে যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে তাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। পরবর্তী দেখুন, কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ ও এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ ও এক বা একাধিক কোঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তো প্রিন্সিপাল ক্লজ মানে হলো সেন্টেন্সে এমন একটি অংশ, বাক্যের অংশ যে কিনা নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজটা হলো এটি নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না। এটি অর্থ প্রকাশ করতে হলে এই প্রিন্সিপাল ক্লজের সাহায্য নিতে হয়। যেমন দেখুন, ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, ইউ উইল পাস, তুমি পাস করবে। তো এখানে দেখুন ইউ উইল পাস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তুমি পাস করবে। তার আগে দেখুন, ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, যদি তুমি পড়ো, তারপরে কিছু বলা হলো না, তাহলে কি এটার উপর নির্ভরশীল, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। তাহলে এটা হচ্ছে হলো সাবঅর্ডিনেট ক্লজ। পরবর্তীটা দেখুন, দো হি ইজ পোর হি ইজ হনেস্ট, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, তবুও সে সৎ। তো এখানে হি ইজ অনেস্ট, এই পর্যন্ত দেখুন, হি ইজ অনেস্ট এটা একটা স্বাধীন বাক্য, সে সৎ। কিন্তু দেখুন এটা মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার আগে দেখুন, যদিও সে গরিব, তারপরে আর কিছু বললাম না, বাক্যের অর্থ পরিপূর্ণ ভাবে প্রকাশ পাচ্ছে না, তাহলে এটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন। তাছাড়া এই কমপ্লেক্স সেন্টেন্সে চেনার মূল উপায় হলো এই সেন্টেন্সের শুরুতে ইফ, দো, সো দ্যাট, টিল, আনটিল এগুলো শব্দ ব্যবহার হয়। তো দেখুন পরবর্তীতে দেখুন, কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। তো কম্পাউন্ড সেন্টেন্সটা দেখুন, যদি কোনো সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ and, but, or, yet, and, so, for, therefore, etc এগুলো হলো কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। বলা যায় একাধিক প্রিন্সিপাল ক্লজ যদি কোঅর্ডিনেট কনজাংশন এগুলো দ্বারা যদি যুক্ত থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা বলবো হলো কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ স্বাধীন বাক্য, একাধিক স্বাধীন বাক্য যদি এই and, but, or, it, and, so, for অথবা এই তো therefore এগুলো দ্বারা যে যুক্ত থাকে স্বাধীন বাক্যগুলো, সেই বাক্যকে আমরা বলবো হলো এই কম্পাউন্ড সেন্টেন্স, জটিল বাক্য। যেমন দেখুন, I came, আমি গিয়েছিলাম, and I saw everything, তাহলে I saw everything, এখানে দেখুন I came, আমি গিয়েছিলাম, পরবর্তী দেখুন, তাহলে আমি গিয়েছিলাম এটি কি স্বাধীন বাক্য, আমি গিয়েছিলাম। তারপরে দেখুন I saw everything, আমি সবকিছু দেখেছি। কিন্তু এই বাক্যটিতে এই যে and অর্থাৎ কোঅর্ডিনেট, এই তো এই andটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা এই দুটি স্বাধীন বাক্যকে কি করেছে, যুক্ত করার কারণে এটা হয়ে গেছে হলো কম্পাউন্ড সেন্টেন্স।
তারপরে দেখুন হি ইজ পোর, সে গরিব, সে গরিব স্বাধীন বাক্য, সে গরিব অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, সে গরিব পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। পরবর্তী দেখুন বাট হি ইজ হনেস্ট, হনেস্ট, হি ইজ হনেস্ট না। তো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এখানে এই বাটটা হলো কি, এই তো সাবঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ এই যেগুলো সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুইটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করলে সেই বাক্যটিকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।